রাষ্ট্রপতির নির্দেশে জেলমুক্ত খালেদা জিয়া বিএনপির নেত্রী খালেদা জিয়া চেয়ারপারসন তিনি তাকে জেল মুক্তি দেওয়া হলো। রাষ্ট্রপতি গতকালই জানিয়েছিলেন যে খালেদা জিয়ার জেল মুক্তি হবে এবং তার নির্দেশ মেনেই কিন্তু জেল মুক্তি হলো বিএনপি নেত্রী খালেদা জিয়ার। রাষ্ট্রপতির নির্দেশে জেল মুক্ত খালেদা জিয়া। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। হাসিনা দেশ ছাড়তেই খালেদার জেল মুক্তির খবর। গতকাল রাতেই বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি ঘোষণা করেছিলেন খালেদা জিয়ার মুক্তি দেওয়া হবে এবং রাষ্ট্রপতির নির্দেশ মেনেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি। দু 2018 সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতি মামলাতে। খালেদা জিয়া দেশ ছাড়তেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার নির্দেশেই এই মুক্তি। কারণ যারা বিক্ষোভ করছিলেন, বিক্ষোভকারী আন্দোলনকারীদের দাবির মধ্যে অন্যতম দাবি ছিল এই খালেদা জিয়ার জেল মুক্তি। তাদের সেই দাবি মেনে নেওয়া হয়েছে এবং সেই দাবি মেনেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি। গতকালই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি জানিয়েছিলেন যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে। তিনি অসুস্থও রয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাকে মুক্তি দেওয়া হলো। বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি জানিয়েছেন যে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। তিনি আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দু ঘোষ। দীপেন্দু, যেটা জানতে চাইবো যে এই বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি, ইনফ্যাক্ট গতকালই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি ঘোষণা করেছিলেন যে এই খালেদা জিয়ার মুক্তি দেওয়া হবে। অর্থাৎ যারা বিক্ষোভ করছিলেন, আন্দোলন করছিলেন, তাদের আরেকটা দাবিও মেনে নেওয়া হলো। হ্যাঁ, দেখো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 2018 সালে 8 ফেব্রুয়ারি থেকে তিনি জেলবন্দি এবং দুর্নীতি মামলায় তাকে জেলে পাঠায় এই আওয়ামী লীগ সরকার। এবং বিএনপির যেটা প্রধান দাবি ছিল যে তাদের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে মুক্তি দিতে হবে এবং তার সঙ্গে খুব দ্রুত এই অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। এবং খালেদা জিয়ার সঙ্গে আরও যে সমস্ত নেতানেত্রী যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদেরও নিঃশর্ত মুক্তি দিতে হবে। তারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। গতকালই রাষ্ট্রপতির সঙ্গে তারা কথা বলেছিলেন যে বিএনপির মহাসচিব তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, মোহাম্মদ সাহাবুদ্দিন তার সঙ্গে দেখা করে এই দাবিটা তিনি জানিয়েছিলেন। এবং গতকাল রাতেই আমরা দেখেছি যে রাষ্ট্রপতি যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন কিন্তু তিনি এই বিষয়টা উল্লেখ করেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে। এবং সেই মতোই আজ বঙ্গভবনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ধাপে ধাপে আর যে সমস্ত বিএনপি নেতানেত্রী এই মুহূর্তে যারা গ্রেপ্তার রয়েছেন, জেলবন্দি রয়েছেন, তাদের মুক্তি দেওয়া হবে। সুতরাং বিএনপির যেটা অভিযোগ ছিল যে মিথ্যে মামলা তাদের বহু নেতানেত্রীকে ফাঁসানো হয়েছে এবং সেই কারণে নিঃশর্ত তাদের মুক্তি দিতে হবে। এবং বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির যে কথা, তাতে রাষ্ট্রপতির কাছে তাদের প্রধান দাবি ছিল যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সঙ্গে যে অন্তর্বর্তী সরকার সেটাকে দ্রুত গঠন করতে হবে। এবং আরেকটা বিষয় একটু জানতে চাইবে, এই যে জাতীয় সংসদও ভেঙে দেওয়া হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনকারীর নেতৃবৃন্দ তাদেরও এটা দাবি ছিল এবং তারা সময় বেঁধে দিয়েছিল, তাদেরও দাবি মেনে নেওয়া হয়েছে। একদমই তাই। বিএনপি তাদের তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল যে আজ দুপুর 2টোর মধ্যে যদি অন্তর্বর্তী সরকার গঠন করা না হয় তাহলে একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে। এবং তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মঞ্চ, তাদের যে নেতৃবৃন্দ তারা যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তাদের পরিষ্কার দাবি ছিল যে কোনো সেনা নেতৃত্বাধীন কোনো সরকার কিংবা রাষ্ট্রপতি ঠিক করে দেওয়া কোনো সরকার তারা মানে না। তাদের রূপরেখা তৈরি করে দেওয়া এবং কিভাবে এই অন্তর্বর্তী সরকারটা গঠন হবে
সেই রূপরেখাটা তারা তৈরি করে দেবে এবং সেটা মানতে হবে। এবং তারা একটা চরম সীমা দিয়েছিলেন যে আজ দুপুর 3টের মধ্যে সংসদ ভেঙে দিতে হবে। যে সংসদ, নতুন যে সংসদ গঠিত হয়েছিল চলতি বছরে জানুয়ারি মাসে, 7ই জানুয়ারি ভোটের পর নতুন সংসদ গঠিত হয় এবং সেই সংসদ রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন। সুতরাং এই যে অন্তর্বর্তী যে সরকার গঠন, সেই সরকার গঠনের যে প্রথম প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল। সুতরাং এই মুহূর্তে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির যে দাবি, সেই দাবি মতোই কিন্তু এগোচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসন এবং রাষ্ট্রপতি সেই কাজটাই করলেন। জাতীয় সংসদ তিনি ভেঙে দিয়েছেন। ফলে এরপরে যেটা হাতে থাকবে, এই মুহূর্তে যেটা রাষ্ট্রপতির হাতে থাকবে, যে সরকার গঠন কিভাবে হবে, অন্তর্বর্তী সরকার কিভাবে গঠন হবে, তার মাথায় কে থাকবেন, তাদের প্রতিনিধিরা কারা হবেন। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দাবি ছিল যে এই যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে তার মাথায় রাখতে হবে মোহাম্মদ ইউনূসকে, অর্থাৎ বাংলাদেশের যে নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ, তাকে মাথায় নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। কিন্তু সেই অন্তর্বর্তী সরকারের মাথায় মোহাম্মদ ইউনূস থাকবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে দাবি, সেই দাবি মতো কিন্তু এগোচ্ছে বাংলাদেশ প্রশাসন এবং সেই মতোই কিন্তু যে সমস্ত প্রক্রিয়া এবং তৎপরতা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার পর এই যে অন্তর্বর্তী সরকার গঠন, সেই সরকার গঠনের দিকে কয়েক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। কিন্তু যেটা গতকালই বলেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে রাষ্ট্রপতির সঙ্গে তিনি কথা বলবেন এবং 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ গতকাল তিনি বলেছিলেন 48 ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক ডাকা হবে। অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে যে সর্বদল বৈঠক, সেখানেই হয়তো ঠিক হয়ে যাবে যে অন্তর্বর্তী সরকার গঠন কিভাবে হচ্ছে এবং কাকে ডাকা হচ্ছে, রাষ্ট্রপতি কাকে ডাকছেন, অন্তর্বর্তী সরকার গঠনের যে ফর্মুলা, যে রূপরেখা সেটা কিভাবে তৈরি হচ্ছে এবং এই অন্তর্বর্তী সরকারের মাথায় কে থাকবেন, অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। সব থেকে এই মুহূর্তে উল্লেখযোগ্য এবং একদম প্রথমে যার নামটা ভাসছে, যে নামটা জল্পনায় রয়েছে, তিনি হলেন মোহাম্মদ ইউনূস, নোবেল শান্তি পুরস্কার জয়ী। দীপেন্দু, এই যে সরকার গঠনের দিকেই কি কার্যত আমাদের দেশও নজর রাখছে? কারণ জয়শঙ্কর বলছেন যে গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে এবং তিনি বলছেন সে দেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, সমস্ত কিছুই কিন্তু ভারত নজরে রাখছে। অবশ্যই এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী, তিনি সর্বদল একটা বৈঠক হয়েছিল, সেখানে তিনি ব্রিফ করেছিলেন। তিনি রাজ্যসভায় তিনি বলেছেন, বিবৃতি দিয়েছেন এবং লোকসভায় তিনি বিবৃতি দেবেন। জয়শঙ্কর অর্থাৎ ভারতের বিদেশমন্ত্রী এবং ভারতের তরফ থেকে যে অবস্থান সেটা স্পষ্ট করা হয়েছে। পরিষ্কার তিনি জানিয়েছেন যে গোটা পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে এবং বাংলাদেশে যে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে সে ব্যাপারে কিন্তু ভারত উদ্বিগ্ন। এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী বলা যায়, শেখ হাসিনা, তার সঙ্গে যখন ভারত কথা বলে, ভারত সরকারের পক্ষ থেকে কথা বলা হয়, তাকেও কিন্তু এই বিষয়টা জানানো হয়েছে যে ভারতে থাকাকালীন অবস্থায় তার সমস্ত নিরাপত্তা এবং তার যত রকম তাকে সাহায্য করা প্রয়োজন সেটা ভারত করবে। এবং ভারত যেহেতু উদ্বিগ্ন যে এই মুহূর্তে বাংলাদেশে সেখানকার সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছে, জয়শঙ্কর এটাও বলেছেন যে বাংলাদেশের বহু মন্দির সেটাও কিন্তু আক্রান্ত। অর্থাৎ স্কুল কলেজ খোলা হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নামলেন, ছাত্রছাত্রীরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন, তখন তারা দেখলেন যে রাস্তায় পুলিশ নেই, অর্থাৎ পুলিশ পর্যন্ত আক্রান্ত। কেন এই ধরনের ঘটনা ঘটেছে? দেখা গেছে যে এনায়তপুর যে থানা, সেই থানায় ঢুকে আন্দোলনকারীরা সেখানে আগুন ধরিয়ে দেয় এবং অন্তত 14 জন পুলিশ কর্মীকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ ওঠে। গতকাল আমরা দেখেছি যে চট্টগ্রামে অন্তত 8টি থানাতে আগুন লাগানো হয়, ভাঙচুর চালানো হয়। অর্থাৎ সেখানকার বাংলাদেশের পুলিশ তারা আক্রান্ত। এই বিষয়টা কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি উল্লেখ করেছেন। তার কারণ যারা নিরাপত্তা দেবেন, অর্থাৎ সাধারণ মানুষ, সাধারণ নাগরিককে যারা নিরাপত্তা দেবেন, সেই তারাই কিন্তু আক্রান্ত। অর্থাৎ এই যে পুলিশ আক্রান্ত হওয়ার যে ঘটনা, সেই ঘটনাকে নিন্দা করেছে ভারত এবং গোটা পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে। এবং এটা কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে সমস্ত ভারতীয় ওখানে রয়েছেন, অর্থাৎ অন্তত 19,000 ভারতীয় রয়েছেন বাংলাদেশে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি, যদি সামগ্রিক পরিস্থিতি বিচার করা হয়, তাহলে সেই সমস্ত ভারতীয়কে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফেরানোর কোনো প্রয়োজন নেই। তবে যেহেতু অন্তর্বর্তী সরকার গঠনের দিকে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেছে, সুতরাং গোটা পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে এবং ভারতের অবস্থান কি হবে, ধাপে ধাপে সেই অবস্থান তারা স্পষ্ট করবেন। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে গোটা ঘটনার দিকে ভারত নজর রাখছে এবং শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন,
তিনি আরও 48 থেকে 78 ঘন্টা তিনি ভারতে থাকবেন এবং একাধিক দেশের সঙ্গে যে রাজনৈতিক আশ্রয়, সেই আশ্রয়ের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তিনি চালাচ্ছেন। যদি কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায় তাহলে তিনি সেখানে চলে যেতে পারেন, কিন্তু যদি যতক্ষণ তিনি ভারতে থাকবেন তার নিরাপত্তার দায়িত্ব এবং তার সমস্ত রকম সহযোগিতার দায়িত্ব ভারতের, এটা স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দীপেন্দু, এই যে ভারতের যে অবস্থান, সেক্ষেত্রে ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কে কি প্রভাব পড়তে পারে বলে মনে হয়? দেখো, এখনই কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, এস জয়শঙ্কর পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে যে বাংলাদেশের প্রশাসন, এই প্রশাসনের সঙ্গে সবসময় তারা যোগাযোগ রেখেছেন। গত 48 ঘন্টা ধরে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে ভারতের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, পরিস্থিতি সামগ্রিক বিচার করা হচ্ছে, কোন দিকে পরিস্থিতি গড়াচ্ছে সেটা দেখা হচ্ছে। সব কিছু মিলিয়ে এটা খুব পরিষ্কার যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, যে কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, যে একাধিক চুক্তি, বাণিজ্যিক সম্পর্ক, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত, সেই সীমান্ত হচ্ছে সব থেকে দীর্ঘ সীমান্ত। অর্থাৎ কোথাও একটা এই যে বিএসএফ এর নজরদারি এবং এই যে সীমান্তবর্তী এলাকা যারা পাহারা দেয়, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের যে গুরুত্ব, এবং আমরা আজকে দেখেছি যে সকাল থেকে বিএসএফ এর ডিজি দিলদার চৌধুরী তিনি একাধিক জায়গায়, একাধিক বিএসএফ এর যে সমস্ত পোস্ট রয়েছে, যে সমস্ত সীমান্তবর্তী এলাকা, তিনি সেখানে গেছেন। তিনি পেট্রাপোলে গেছেন, বেনাপোলে গেছেন, গতকাল তিনি সুন্দরবন এলাকা ঘুরে দেখেছেন। সব কিছু মিলিয়ে এই যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক এবং এই যে সীমান্ত, যে একটা দীর্ঘ সীমান্ত, সেই সীমান্তের দিক থেকে ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই যে আমদানি রপ্তানি, সেই রপ্তানিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে সমস্ত সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি কাজগুলো হয়, যদি সেগুলো আটকে যায়, যদি সেখানে অস্থিরতা থাকে, তাহলে এই সমস্ত জিনিসপত্র, সমস্ত আনাজ, সবজি বা অন্যান্য জিনিসপত্র, সেগুলো কিন্তু এই সীমান্ত দিয়ে যেতে পারবে না। তখন কিন্তু একটা চরম পরিস্থিতি তৈরি হবে, যেখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নয়, তার কিন্তু ভুক্তভোগী হবে ভারত। এবং এই যে আমদানি রপ্তানির যে গোটা প্রক্রিয়াটা, সেটা যদি কোনো কারণে থমকে যায়, তাহলে কিন্তু ভারতে একটা বড় সমস্যা তৈরি হতে পারে। একদম। অনেক ধন্যবাদ দীপেন্দু, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম অ্যাসাইনমেন্টের দীপেন্দু ঘোষের সঙ্গে।